যাই চলেও নাই আশেপাশে, এসে যাই চলেও নাই আশেপাশে, শুধু করে হাহুতাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, উপরে নীল আকাশ। এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, আছে মন গাঙে করি নাই রে তালাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। আপনি অদ্ভুত তল্লাটে কাকে সবচেয়ে বেশি শত্রু বলে জ্ঞাত করেন? রাজা শয়তানের শয়তান, অসভ্য অসভ্য, ফাজিলের ফাজিল, সবসময় চিন্তা থাকে কি করে আমার ক্ষতি করব, এটার মাথার মধ্যে ঢুকে না থাকে সবসময়। রাজার সহিত আপনি আপনার কন্যার বিবাহ দিতে পারিলে অলক্ষে তিরোহিত হইবে। আমি বয়ে বয়ে জালালের গান শুনলাম, আর জালালের বউ কি ব্যবহারটা না করলো। না রে, আফসোস মিলে তোরা না পিটাইলে তুই ঠান্ডা হবি না, বুঝছি। তোরা এখন বানাইতে হইব আমার। আমরা একটা সাধু সন্ন্যাসী একটু বেশি আছি, এর মধ্যে যদি মাইকে দিয়ে আমরা দৌড়দৌড়ি করে মারামারি করে মানুষ কি করবো? আমার সারা দিয়ে আমার ছেলে নিয়ে আমার কোনো দুঃখ নাই, কিন্তু এই যে আমার গায়ের মধ্যে গোসনা দিছে, এইটা আমার ভালো লাগে নাই। হিমালয় থেকে সাধু বাবা এসে মকবুল চাচারে সুস্থ করে দিছে। তোমার কথা শুনে মনে হইতেছে কোনো নাটক সিনেমার গল্প শুনতেছি। আরে নাটক সিনেমা তো মানুষের জীবনের গল্প থেকেই হয়। আচ্ছা, এমন কিছু না তো যে মকবুল চাচার টাকা দিয়ে লোক আইনা একটা নতুন করে গল্প পাচ্ছে? সবই ঠিক আছে বুঝলাম, কিন্তু সমস্যা হলো আব্বা, আর বান কাটালো রানের উপর। আমার ধারণা এর মধ্যে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। কিরকম রহস্য? তুমি কি এখানে কোনো রহস্যের গন্ধ পাইতেছ? আচ্ছা, এইখানে কোনো চালাকির আশ্রয় নেয় না তো? কেডা? এইটা যদি জানতাম তাহলে তো নামই কই ফেলাইতাম। এটা অবশ্য তুমি হাসা কথাই কইছো। হারান্দা, আমার সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেল, বুঝছো? তোর আবার কিসের ক্ষতি? আহা হারান্দা, তুমি না এই সহজ জিনিসটা বুঝো না। আজকে যদি মুঘল চাচা মরে যেত, তাহলে রানী আরো দুর্বল হয়ে যেত। কি হইতো তাহলে? আমার টুকটা টপ করে গিলা হইতো। এটা এখন তের উল্টাটা হইব। আরে যেই বানের মন্ত্র আমি রচনা করছি, সেইটা যদি তুই ঠিকঠাক মতো মারতে পারোস, তাহলে দেখবি ওই রানী তোর পিছে পিছে পাগলের মতো খালি ঘুরে বেড়াইবে। তুমি আমার যে মন্ত্র রচনা করে দিছো হারান্দা, এইটা আমি জীবনে প্রয়োগ করতে পারবো কিনা এইটা আমার সন্দেহ। আরে রানী যখন ঘুমাই টুমাই থাকবো তখন মারবি। তুমি পাগল হয়ে গেছো হারান্দা? হ্যাঁ, রানী যখন ঘুমাইবো তখন কি আমার মন্ত্র পড়া লেগেছে দরজা খুইলা ঘুমাইবো? সে যখন ঘুমাইবো সে তো দরজা বন্ধ করে ঘুমাইবো। ওরে, সেই বুদ্ধি আমার কাছে আছে। কিরকম বুদ্ধি? আরে আগে স্বাভাবিকভাবে চেষ্টা কর, যদি ব্যর্থ হস তাহলে ওই বুদ্ধির আমি দিউনে নেই। এখন কইলে সমস্যাটা কি? আর ওই বুদ্ধির মধ্যে অনেক ঝামেলা আছে, তুই বিপদে পড়ে যেতে পারস। সেই জন্যে ওইসব চিন্তা ভাবনা এখন না করাই ভালো। হ্যাঁ, বুঝছি। চূড়ান্ত টেনশনে না ফেলায়া তুমি আসলে কোনো সমাধান দেবে না। মকবুল চাচাদের বাড়ির কথা কিছু শুনছস তুই? ও ভাইজান শুনছি। আমার যে নিজের উপর কি পরিমাণ মেজাজ খারাপ হইতেছে তোমার আর কি কম। কেন তোর আবার মেজাজ খারাপ করণের কি হইলো? বুঝতেছো না কি কারণ তুমি? প্রতিদিন না হলেও আমি মকবুল চাচাদের বাড়ি 1-2 বার করে যাই, আর আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমি একবারও যাইতে পারলাম না। তো আমার নিজের উপর মেজাজ খারাপ হইবে না তো কি হইব? হয় তো রানী বেনি ওরা দুইজনের একজন তোর একটা ফোন দিত, তাহলে তো তুই যাইতে পারতি। তোমার কি মনে হয় এই প্রশ্ন আমার মনে আহে নাই? অবশ্যই আইছে। আমি তো এই নিয়ে ভাবতেছিলাম আমি নিশ্চিত আজকে গিয়ে ওদের 2 বোনের লগে ঝগড়া করবো। আরে ঝগড়া করণের দরকারটা কি? হয়তো ওরা অনেক ব্যস্ত আছে,
এই জন্য তোর ফোন দিবার পারে নাই। হ সেটাও হইতে পারে, কিন্তু আমি যদি ওই সময় উপস্থিত থাকতাম তাইলে আমি সাধু বাবাদের লগে কথা কইয়া আমরা যাতে আর গরিব না থাকি সেই তারিখাটা যাই না নিতাম। হ্যাঁ, গরিব মানুষের কোনো তরিকায় খাটে না রে জবা। ওই সব কায় আবার মকবুল চাচার মতো বড় লোকদের জন্য। দেখলি না, সুদূর হিমালয় থেকে তারে সুস্থ করার জন্য সাধু বাবাই কেডা কইতে চলে আইলো, কিছু তো টের পেলাম না, ঘটনা কি? ওই মকবুল চাচারে সুস্থ করার জন্য যে হিমালয় পর্বত থেকে সাধু বাবার আইতে এদের কথা নেই। ও, তো তোমার কি ধারণা ওই সাধু বাবুরা অরিজিনাল? না মনে হনের কি আছে কবি? মনে হওয়ার কি আছে সেটা কও শুনি। অরিজিনাল যদি নাই হইব, তাহলে একদিনের ভিতরে মকবুল চাচা সুস্থ হইল কেমনে কত? আলাই ভাই, মকবুল চাচা কি সত্যিই অসুস্থ আছিল? আবার সত্যিই কি সে সুস্থ হয়ে উঠলো? তুমি আর কেমন কথা কইতেছো কবি? কেন, অবাক করার মতো কিছু কইলাম? যে মানুষটা দিনের পর দিন শুকাইতে শুকাইতে কাবু হয়ে গেল, সাধু বাবারা আইসাই একদিনে তারে সুস্থ করাই দিল। আবার তুমি কইতেছো সে মানুষটাকে আদৌ অসুস্থ ছিল আবার সুস্থ হয়েছে, কি কও এগুলা? তোমার কথায় কেমন যেন একটা রহস্যের গন্ধ পাইতেছি কবুজ। রহস্য থাকলে তো রহস্যের গন্ধ পাই ভাই আলাই ভাই। কি রহস্য? আমি সবই জানি, কিন্তু এখন কিছুই কইতে পারতাছি না জবা। কইলে তোমার কি সমস্যা কবি? আছে আছে, মানুষজন এই বিষয়টা থেকে খুব মজা পাইতেছে। 2-4টা দিন একটু মজা নিতে দাও, 2-4 দিন পর দেখবা মজা কমে গেছে, বুঝছো? তোমার কথা শুনে তো আমার মধ্যে এখনই কমে গেছে, নতুন করে আবার মজা কমবো করতে। আরে বাবা রে, যখন মজাটা কমে যাবো তখন দেখবা সত্যটা অটো সামনে চলে আসবো। তুমি মজা না পাইলেও অন্য মানুষের মজা দেখা তখন তুমি মজা পেলা। বোঝো না এই বিষয়টা? এই যে তুমি বোঝো না এই বিষয়টা, এটা দিয়ে আমি খুব মজা পেতেছি। হ্যাঁ, তুইও মজা পাইতেছিস। তবে একটা বিষয় ভাবতে খুব ভালো লাগতেছে রাজা ভাই, যে এত কিছুর পরেও তোমরা থ্যাংক ইউ, তোরা খাও নাই। আরে মকবুল চাচার পুরো গোষ্ঠীটাই হলো মদনের গোষ্ঠী। সেলিম আমারে নানান ভাবে ডুবানোর যে কত চেষ্টা করছে, তারপরও ওরা ধরতে পারে না। আমি কিন্তু কিছু ইচ্ছা করে কই নাই, হ্যাঁ পরিস্থিতি অনুযায়ী ডেলিভারি হয়ে গেছে রাজা ভাই। এই ফোন কথা কবি না, তুই উল্টা পাল্টা যা কিছু করছিস ইচ্ছা করেই গেছিস। আচ্ছা থেলিম তিতি পেতরে তো দেখি। প্রথমে আমি আমার পরিচয় দিছি যে আমার নাম জটা সন্ন্যাসী। ওর পরিচয় দিতে গেছিলাম কটা সন্ন্যাসী, কিন্তু ও পরিচয় কি দিতে জানোস? কি কইছে? কয় আমি তার কনিষ্ঠ ভ্রাতা পাঠা সন্ন্যাসী। কি বললাম রাজা ভাই? পাতা পাঁচ কারো নাম হইতে পারবে না। এত আশাসির কিছু নাই, এমনি রিহার্সেল ছাড়া যে এত বড় চরিত্রে অভিনয় করে আমি বেরিয়েছি, এটাই অনেক বেশি। তারপরে পছন্দ করে কই কি কয়, সার চাইল্ড ডেলের ভেজাল দেওয়া কারবারই কোনোদিন পুণ্যবান হইতে পারে না। গিরিশরা তো বেশি। হালে ভগবান, তো এই কথা বুঝে পালানোর কথা না যে আমরা জানো শোনা কেউ। হ্যাঁ তা তো ঠিকই। খালি বিনোদন আর বিনোদন, হ্যাঁ তোর ক লাগবো না রাজা ভাই। তোমারে তো সেলিন তেলে আচ্ছা মতো ডুবাইছে। ডুবাইছে। আর একবার তো মকবুল চাচারে ডাইরেক্ট বুড়া কাটা শুয়ে বলছে। দাদু বাবার নাটক তো তাহলে এনে তাহলে ভাইবা দেখো আবার কতটা খারাপ অবস্থার মধ্যে ফেলাইছে। একবার তো মকবুল চাচারে ভেজাল চাচা করে ফেলাইছে। ওরে জ্বালা তো না, এত কিছুর পরেও তারা বুঝতে পারে নাই যে তোমরা চেনা জানা কেউ। আরে বুঝবো কেমন? রাজা ভাই যেমনি পরিস্থিতি সামাল দিচ্ছে, বুঝার তো উপায় নাই। তোরা যাবে একটা কথা, তুমি যে গুরু মানুষ এটা আমি আবারও স্বীকার করলাম। দাদা ভাই, এই লানি বলে দাঁতের দিয়ে না দাঁড়িয়া তুমি থেলিমলে দাঁতের দিয়ে দাঁতে পারলো না? উচিত তো ছিল ওইটাই রে, কিন্তু উপায় তো আসছিল না। না তবে সবকিছু টানা টানে কইলো তোমার লগে যেন মকবুল চাচা রানীপুরে বিয়া দেয়, এটা কিন্তু আমি একটু ইচ্ছা করে গেছি। কি করলি সেলিম?
তুই মকবুল চাচারে কইছ যে রাজা ভাইয়ের সাথে ও ওই ও মানে রানীপুর বিয়ের কথা দিছি বেশ লাগে তাইলে তো তাম থাকতেই লাদা ভাই মকবুল চাচা যদি এখন তোমার বিয়ার সম্বন্ধ লইয়া তোমাকে বাড়িতে আছে তাইলে ঘটনাটা তি দে একবার তাও দেখি। আচ্ছা তুই যে কইলি যে আসে আসে মানে পরাণ মনে কর যে সাবান চাচার কাছে এই প্রস্তাবটা আয়া পড়ছে, হ্যাঁ কথা চলতেছে মনে কর। এটাই যদি হয় তাহলে সব সত্যি কথা আমি মকবুল চাচারে কয়ে দেবো, রানী তারা গুল্লি করে মারবো। তো গুলি করবো না খুশি হইব এই ব্যাপারে তুমি কেমন নিশ্চিত রাজা ভাই? আমি কিন্তু নিশ্চিত তোমার ব্লগে রাজনীপুর কিছু না কিছু ঘটবো। তার আগে তোর কপালে কি করে এটা তুই দেখ। তোরা শুনলি কেন? আমি তাই উত্তরে বলিতে আমার দাও নিতে দিতে আচ্ছা ময়ূরী, তোমার একটা কথা কইতাম। কি কও? তুমি ডাক্তার বেলার কাছে যাইতে পারো না? তার কাছে কেন যাব? আচ্ছা এখন এই কথাও কি তোমার কয়া দেওয়া লাগবো? বারে আমি যদি একটা কথা না বুঝি সেটা আমরা বুঝে বলবো না। এতদিন হইছে আমার যে কোনো বাচ্চা কাচ্চা নাই, এই কথাটা একটু তুমি তারে যা কইতে পারো না? হ্যাঁ তো পাশ করা ডাক্তার, আমার মনে হয় যে আমাদের সমস্যাটা হ্যাঁ ধরতে পারবো। আমার একলা যেতে কইতেছ কেন? চলো যাই, তুমিও সঙ্গে যাও। তুমি আগে যাও, তারপর যদি আমার যাওয়ান লাগে আমিও যাবো। একই কথা তো আমিও কইতে পারি। তুমি আগে যা দেখো, তারপরে আমার যাইতে কইলে আমি যাবো। এই যে তুমি একটা পাল্লা দেওয়ানোর মতো কথা কইতেছ, বিষয়টা তো পাল্লা দেওয়ানোর মতো না। আমি পাল্লা কেমনে দিলাম? তুমি পাল্লা দিলা না। দাও, তুমি একটা মায়া মানুষ, হ্যাঁ একটা মায়া মানুষ, তুমি বিষয়টা যত সহজ করে তারে বুঝায় কইতে পারবা। এটাকে আমি পারুন, তুমি কও। এই স্বাভাবিক ব্যাপারটারে তুমি একটা পাল্লা দেওয়ার কথা বানাইতেছ। ঠিক আছে, যাইতে কইলে যাবো, কিন্তু এক গাদা টেস্ট ধরায় দিলে তখন করাইতে পারবা তো? কারণ ছাড়া টেস্ট দিব কেন? আর যদি প্রয়োজনে কোনো টেস্ট দেয়, এটা করতে হলে করুন। তখন আবার কইও না যে এতগুলো টেস্ট কি করানো যায়। পরের কথা তুমি আগে এটাই নামতেছ, আগে তো তার কাছে যাও। এমনও তো হইতে পারে আমরা যেটা ভাবতেছি হ্যাঁ সেরকম কিছুই ভাবতেছে না। যাই হোক না কেন, টেস্ট তো দিবই। টেস্ট ছাড়া বুঝবো কেমনে কি থেকে কি সমস্যা হয়েছে? আচ্ছা, তোমার যাওয়ানি লাগবো না। আমি কি কইছি নাকি যে আমি যাবো না? আমি তো খালি কইতে চাইতেছি তোমার আর্থিক প্রস্তুতি ঠিকঠাক আছে কিনা, নইলে খামাখা তার কাছে গিয়ার লাগ। যদি আকাশ ঢাকে গো কাল মেঘে, আমি সরিয়ে দেব ঝড় বেগে। ও খারা 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 আরে বনামনির বাজবে গিরে তা শুনলাম তোকে হাতা কি কও? তুমি কি শুনছো সেটা আমি কি করে কব? আর তুমি যেটা শুনছো সেটা যদি আমি নাই জানি তাহলে আমি কি করে কব যে কোনটা হাসা না কোনটা মিথ্যা? ওরে বোকা, বর্তমান জামানা হইতেছে হট নিউজের জামানা। এক একটা সময় এক একটা নিউজ হট অবস্থায় চালু থাকে। তোর যখন কেউ জিগাইব তখন তার ধরে নিতে হইব ওই নিউজটা জানতে চাইতেছি। মর জ্বালা। আরে সেই নিউজটাই যদি আমি না জানি তাহলে আমি কি করে বুঝুম যে কোনটা হট নিউজ আর কোনটা কুল নিউজ? এই তো বিরাটে তুই কি করছিস? হ্যাঁ,
আমি তো জানি এই নিউজ তুই নাও জানলি আর কেউ জানবো না। শোনো মনির ভাই, এই খালি খালি আদারে পাথারে না পেছাই আজ যেটা কইতে চাও সেটা সরাসরি কই আলো। শুনলাম সেই সুদূর হিমালয় থেকে দুজন সাধু বাবা নাকি আসছে মকবুজাতার বাড়িতে, কখনো কি হাসা? কি কও? এই ঘটনা কখন ঘটলো? আরে এটা তো আমি তোমার মুখে প্রথম শুনলাম। কেন আমার মুখে প্রথম শুনবি কেন? এটা তুই কি শোনালি? তুই তো নিজের ওই বাড়ির একজন বলে দাবি করস, তাহলে তুই কেন জানতে পারবি না? আজব ঘটনা তো। আরে যেই ঘটনা আমি জানি না সেটাকে আমি স্বীকার করুম যে আমি জানি? হ্যাঁ আচ্ছা মনির ভাই, ওই যে সাধু বাবারা যে মকবুল চাচার বাড়িতে আইছে, কখন আইছে আর কি জন্য আইছে এটা কি তুমি জানো? কখন আইছে, কি জন্য আইছে, সে টাইম টেবিল যদি আমি নিজে জানতাম তাহলে কি তোরে আবার ডাইকে জিজ্ঞাসা করতাম? ধ্যাৎ, তোর লোকের দেখা হয় আমার দামি সময় মূল্যবান সময় নষ্ট হয়ে গেল। তোমার কত দামি সময় নষ্ট হয়ে গেছে গা। তোমার সময় তো খুব মহামূল্যবান। হ্যাঁ, আমার সাথে দেখা হয় তোমার দামিও সময় নষ্ট হয়ে গেছে। আর আমার সময় খুবই সস্তা। ওই যে গাঙ্গের মধ্যে যে পানি ভেসে যায় না, হ্যাঁ ওই পানির মতো একদম সস্তা। আইছে তো মনির ভাই, একটা জিনিস করলাম খুব উপকার হয়েছে। তোমার সাথে কথা কয়া একটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নিউজ আমি জানতে পারছি। দে 50 টাকা। কিসের টাকা? পকেটে হাত দিয়া 50টা টাকা বাড়ি করে কষ্ট করে এখানে ঢুকাইতে দে। আমার পকেট থেকে টাকা বার করে আমি তোমার পকেটে দিব? এই গর্দ, তুই বোঝস না কেন? বর্তমান জামানায় নিউজ খুব বেচা কিনে হইতেছি, সারা পৃথিবী বয়। তো তোরে তো এত সুন্দর একটা নিউজ খুব অল্প মাত্র 50 টাকা দিতেছি, যে তুই এটা পরিশোধ করবি না? দেখ ওরে মনির ভাই, তুমি এখনো ছিল নাই আমি জিনিসটা কি। হ্যাঁ, আমি মালদা কিনা, তুমি আমার কাছ থেকে ধান্দাবাজি করে টাকা নিতে চাও? আরে আমি হইলাম ধান্দাবাজির হেড মাস্টার। এইটা তুমি আমার কাছ থেকে টাকা নিবে, এটা সম্ভব? হ্যাঁ, আমি মাইনা নিলাম তুই ধান্দাবাজির হেডমাস্টার, তুমি ওটা তো প্রাইমারি লেভেলে। আমি কিন্তু অলরেডি ভার্সিটি লেভেলে পৌঁছায় গেছি। তার ধরে নিতে হইব ধান্দাবাজির ভিসি পর্যায়ে আমি অবস্থান করতেছি। এখন ওই শ্রদ্ধাবোধ থেকে, ওই ভক্তি থেকে 50 টাকা না দেশ, অন্তত 20টা টাকা বাইর কর। তোমার এই কথাটা আমি মাইনে নিলাম। তুমি ধান্দাবাজির ভিসি লেভেলে পৌঁছে গেছো, কিন্তু আমি খুবই দুঃখিত এই মুহূর্তে আমি তোমার কোনো টাকা দিতে পারলাম। তো ওই টাকাটা তুমি বাকির খাতায় লিখে রাখো। হ্যাঁ, এর পরে যদি কোনো সময় দেখা হয়, মানে দেখা তো হইবই, দেখা হইলে ওই সময় টাকা না দিতে পারি, অ্যাটলিস্ট আমি তোমার ধান্দাবাজিতে ব্যাপারটা পোষায় দেবো। ঠিক আছে, আমি এখন যাই ভাই। ওকে, বৃষ্টি তাও আমার ধান্দাবাজি লেভেলে। শালার ব্ল্যাক ডায়মন্ড, তুই আমার ড্রস খাওয়াতে চাস? আমার হিসাব বাকির কাছে লিখতে কর, আমি ফোনামনি নগদে ফোর্স দিই। গান গায়ে যে এত ম্যাট সরাইলাম, এখন দাবার এসে আসবিতে। যদি আকাশ ঢাকে দো কালো মেঘে, মাজানো রে তোমারে দেখতে চইলাইলাম মা। না মানে ঘটনা হয়েছে যে আরো আগে আসার চিন্তা ভাবনা ছিল, ঝামেলার কারণে সময় কিরকম করতে পারি না। আজকে একটু সুযোগ পাইছি, তোমার চাচিরে সাথে করে নিয়ে চলে আসছি। আসলে ভাবতেছে যে আমরা কে, এত কথা বলতেছি কেন, কই থেকে আইছি না? দেও তোমা, আমাকে পরিচয় না দিয়ে এই খালি বকর বকর করতেছি, তুমি জানি কি ভাবতেছ তাই না মাঝে? আরে না না, কি ভাববো, আমি একজন ডাক্তার, আমার কাছে তো সমস্যা নিয়ে যে কেউই আসতে পারে। না গো মা, আমি কোনো ডাক্তারি সমস্যা নিয়ে আসি নাই, তোমার লাগে পরিচিত হইতে আইছি। আমাকে পরিচয়টা শোনো মা, আমি হইতেছি রাজার বাপ, আর এইটা আমার স্ত্রী, মানে রাজার মা।
আরে আগে বলবেন না আঙ্কেল আন্টি আপনারা, আমি তো আপনাদের সাথে দেখা করতে যেতাম। আপনারা কেমন আছেন? মা আমরা ভালো আছি, তুই ভালো আছো? আলহামদুলিল্লাহ। আমি আসলে আপনাদের সাথে নিজেই দেখা করতে যেতাম। ভালোই হলো আপনারা এখানে চলে আসছেন। আপনাদের সাথে আমার আসলে একটা বিষয়ে কথা বলার ছিল। কি কথা মা? সেদিন আমি মুহর সাথে অনেকক্ষণ কথা বললাম। ও তো অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। হ্যাঁ গো মা, ও তো ক্লাসে সবসময় ফার্স্ট নাইলে সেকেন্ড, এই দুইটার মধ্যেই থাকে। আমার বিশ্বাস মহুয়া এইচএসসি তে অনেক ভালো রেজাল্ট করবে। আর ও যদি একটু ট্রাই করে ও কিন্তু মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়ে যাবে। তো এই মুহূর্তে আপনারা ওকে বিয়ে দিয়ে ওর ভবিষ্যৎটা কেন নষ্ট করতে চাইছেন? মা তুমি কল্পনা করতে পারবো না, এই মায়ের হইলে বিরাট ঝামেলার মধ্যে পড়ে গেছি, এই জন্যে ওরে বিয়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আঙ্কেল আমি ঘটনা পুরাটাই জানি। আসলে আপনারা যেমন মনে করছেন বিষয়টা ওরকম না। ফারুক ভাইয়ের সাথে ওর কোনো সম্পর্কই নাই। আপনারা বারবার ওকে ফারুক ভাইকে নিয়ে কথা বলাতে ও জিদ করে ফারুক ভাইকে বিয়ে করতে গিয়েছিল। না গো মা, তুমি আসলে আসল সত্যটা জানো না, সেই জন্য এরকম বলতেছো। আইজ হোক কাইল হোক, দুদিন পরে তো শুনবো নাকি? সত্য কোনদিন চাপা থাকে? তোমরা আমার হেরানোর জামাইরে কত নেট নজরে দেখছো, এটাই তার প্রমাণ। তলে তলে তুই এত দূর। তোমার এই কথার মানে কি আম্মা? কেন বুঝতে পারতেছিস না? পানির মতো শহর, একটা মেয়ে বাইরে থেকে আইসা আমার গ্রামে, তুই তার কাছে আমাকে পারিবারিক সব গোপন এইসব তুই তার কাছে কইতে যাবি? যে ব্যবসা একবার হাতছাড়া করছি, ওটা সহজে হাতে নিতে চাইতেছি না। কিন্তু আব্বা, আপনার এই ব্যবসা যদি আমার হাত দিয়া 12টা বেজে যায় তারপরেও না। আগে তো 12টা বাজাও, তখন দেখা যাবো কি থেকে কি করা যায়। আচ্ছা রাজা সাহেব, আপনি যখন চলে এসেছেন আপনার সাথে অনেক জরুরি কথা আছে আমার। আমার সঙ্গে আপনার অনেক জরুরি কথা আছে, এটা শুনলেই নিজের খুব গুরুত্বপূর্ণ মনে হয়। কেন এমন মনে হওয়ার কারণ কি? মনে হবে না আপনি একজন ডাক্তার, তার উপরে সুন্দরী। যদি পায়ে এক দশমালা, যদি পায়ে এক দশমালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ। বাউ তুমটা বাতাস, হায় রে বাউ তুমটা বাতাস, ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে